Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear students and viewers, welcome to all in online class from Rohitpur High School. I am Rafiqul Islam Khan, Senior Assistant Teacher in English, going to start our lesson activity today. Our today's class is for class 8 students. I have introduced here today's topic, gap filling activities, close test without clues. There are two types of close test, with clues and without clues. Our today's topic is close test without clues. This item is included in question number 7 for class 8 students. So dear students, for close test you have to follow some techniques. What are the techniques? Look at the board and follow my directions. Here I have drawn a box for you. I have mentioned here 5 parts of speech. Number A, noun, adjective, verb, adverb and preposition. So you need 5 types of parts of speech for filling in gaps, for without clues or with clues. So dear students, you should remember to fill up the gaps for with clues or without clues. You need 4 types of parts of speech. The parts of speech are: number A, noun; number B, adjective; number C, verb; number D, adverb; number E, preposition. Now I am going to show you the application of 5 parts of speech for close test without clues. আমি এখন তোমাদের এই পার্টস অফ স্পিচগুলির প্রয়োগ আমি তোমাদের উদাহরণের সাহায্যে দেখাতে যাচ্ছি। বক্সের মধ্যে আমি এখানে প্রথমে লিখেছি নাউন, এরপরে লিখেছি অ্যাডজেক্টিভ, তারপরে লিখেছি ভার্ব, এরপরে অ্যাডভার্ব এবং সবশেষে প্রিপোজিশন লিখেছি। আমরা প্রথম উদাহরণটি লক্ষ্য করি। প্রথমেই আমি একটি ড্যাশ দিয়েছি, ইজ আ গ্রেট ভার্চু। এক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে শূন্যস্থানে আমাকে কি বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানটি প্রথম হয়েছে, তো প্রথম হলে এখানে অবশ্যই একটি নাউন বসাতে হবে। তো সাধারণত যেহেতু এটি একটি টপিক বেসড, তো সেই হিসাবে এখানে প্রথম যেহেতু, সেই হিসেবে অবশ্যই নাউন বসাতে হবে। আমরা একটু চিন্তা করলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে কোন নাউনটা বসালে এটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমরা এখানে উদাহরণ হিসাবে আমরা এখানে বসাতে যাচ্ছি অনেস্টি। Honesty is a great virtue. In second parts of speech, আমরা দ্বিতীয় পার্টস অফ স্পিচটি লক্ষ্য করি। এখানে আমরা এর অ্যাডজেক্টিভের প্রয়োগ দেখাতে যাচ্ছি। হি ইজ অ্যান ড্যাশ ম্যান। হি ইজ অ্যান, আমরা একটু চিন্তা করলে বলতে পারবো যে পিছনের বাক্যটার সাথে এই বাক্যটা রিলেটেড। তো সেই হিসাবে এই বাক্যটি যেহেতু অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু দিয়ে শুরু হয়েছে, তো সেই হিসাবে এটাকে আমরা চিন্তা করলে এখানে একটি অ্যাডজেক্টিভ বসাতে পারি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। নাম্বার 3, এখানে এবার চিন্তা করতে হবে যে এই শূন্যস্থানটিতে আমরা কী ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করব। উই শুড ড্যাশ অনেস্ট। যেহেতু এখানে একটি মোডাল ভার্ব আছে, তো সেই হিসাবে এখানে আমাদের একটি বেস ফর্ম অফ ভার্ব বসাতে হবে। উই শুড বি অনেস্ট।
তাহলে আমরা দেখতে পেলাম যে 3 নম্বর বক্সে আমরা বি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে একটি ভার ব্যবহার করেছি। এরপরে 4র্থ নাম্বার বক্সে আমাকে এবার চিন্তা করতে হবে হি লিভস, সে বাস করে। এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। তাহলে আমাদের কি প্রয়োজন? যখন ভার্ব এসে যায় তখন আমাদের ভার্বের অর্থকে ক্লিয়ার করার জন্য আমাদের একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। সুতরাং আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি হি লিভস অনেস্টলি। অনেস্টলি এখানে অন্য কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করা যেতে পারে, যেমন হি লিভস হ্যাপিলি। অর্থাৎ আমার এখানে যেহেতু ভার্ব আছে, ভার্বের পরে যেহেতু শূন্যস্থানটি হয়েছে, সেহেতু এখানে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। লাস্ট বক্সে আমরা ট্রাই ড্যাশ বি অনেস্ট। এখানে প্রথমেই একটি ভার্ব আছে, এরপরে পরবর্তীতে আরেকটি ভার্ব আছে। এখন এই দুটি ভার্বের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আমরা এখানে একটি প্রিপোজিশন ব্যবহার করব। যে প্রিপোজিশনটি এখানে ইনফিনিটিভ গঠন করবে, আমরা এখানে টু বসিয়ে দিলাম। সুতরাং ট্রাই টু বি অনেস্ট। এবার আমার পুরো প্যাসেজটি আমাকে আবার একটু বুঝতে হবে যে আমার এটা অর্থপূর্ণ হয়েছে কিনা। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের একটি বৈশিষ্ট্য, এটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। অনেস্ট ইজ এ গ্রেট ভার্চু, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, উই শুড বি অনেস্ট, হি লিভস অনেস্টলি, ট্রাই টু বি অনেস্ট। সো ডিয়ার স্টুডেন্টস, নাও লুক at the board again. There are 2 passages for you, having each passage has 5 gaps. In passage number 1, try to fill up. Honesty is a dash virtue. এবার আবারও চিন্তা করতে হবে এই প্যাসেজটায় আমাকে কি বসাতে হবে, নাউন বসাতে হবে নাকি অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেহেতু এখানে নাউন সাবজেক্ট শুরু হয়েছে, আবার এই পাশে গ্যাপের পরে এখানে একটি নাউন আছে, অতএব আমার নাউনের পূর্বে সাধারণত কি বসে? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। সুতরাং আমাকে এখানে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। এখানে বিকল্প অ্যাডজেক্টিভও বসানো যেতে পারে, যেমন অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, NOBLE, নোবেল ভার্চু। এরপর আমরা সামনের দিকে আবার এগিয়ে যাব। ইট হেল্পস আ ম্যান টু শাইন ইন লাইফ, অ্যান অনেস্ট ম্যান ইজ ড্যাশ অ্যান্ড রেসপেক্টেড বাই ওয়াল। এখানে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটি পেসিভ ভয়েসে আছে। তো পেসিভ ভয়েসে যেহেতু আছে, সেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ডের পরবর্তী ভার্বটি V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তো আমাদের এই গ্যাপের এখানেও একটি ভার্ব বসাতে হবে, যে ভার্বটি হবে V3 যুক্ত ভার্ব। কারণ এটি প্যাসিভ ভয়েস, আমরা কিভাবে চিনলাম? বাই আছে প্রিপোজিশন হিসেবে, আর এখানে V3 দেওয়া আছে রেসপেক্টেড। সুতরাং আমরা এখানে বসাবো অ্যান অনেস্ট ম্যান ইজ লাভড, অথবা উইদাউট ক্লুডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অর্থপূর্ণ হতে হবে, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট সোর্সের সাথে মিলে যাবে এমন না। অর্থাৎ শিক্ষার্থী অনুমান করে একটি অর্থপূর্ণ ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ বা নাউন এ জাতীয় পার্টস অফ স্পিচগুলো বসালেই হবে। তাই এখানে আমি লাভডের স্থলে লাইক টু ব্যবহার করতে পারি। অ্যান অনেস্ট ম্যান ইজ লাভড অর liked and respected by all, loved and respected by all. Nobody dash a dishonest man. এক্ষেত্রে nobody এটি সাবজেক্ট, এরপরে আমাকে কি বসাতে হবে? একটি ভার্ব বসাতে হবে। আমরা ভার্বটা অনুমান করি। nobody এর সাথে কি ধরনের ভার্ব আমরা ব্যবহার করতে পারি? nobody likes অথবা nobody loves a dishonest man. A man may be dash by means of। এবার আবার একটু চিন্তা করতে হবে যে এ ম্যান মে বি, একজন লোক হতে পারে, কি হতে পারে? একজন লোক সে সফল হতে পারে। এখন সফল হওয়াটাকে ইংরেজিতে কি বলে? সাকসেসফুল। আর যেহেতু এখানে ভার্ব এসে গেছে, সেই হিসাবে আমার অর্থকে ক্লিয়ার করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ বসাই দিব। এ ম্যান মে বি সাকসেসফুল।
ফুল বাই মিনস অফ কিসের কারণে? বাই মিনস অফ এটি একটি ফ্রেজ। এখন এটার পরে আমাকে একটি নাউন বসাতে হবে যাতে এটি অর্থপূর্ণ হয়। অর্থাৎ বাই মিনস অফ একজন মানুষ সফল হতে পারে কিসের মাধ্যমে? সে অসৎ উপায়ে অসৎভাবে সে সফল হতে পারে, বাট ইট ইজ শর্ট লিভ, কিন্তু এটা কি ক্ষণস্থায়ী। সুতরাং আমরা এখানে বসিয়ে দেবো একটি নাউনটা আমরা ডিসঅনেস্টি এটি বসালাম। তাহলে আমরা বাক্যটার দিক লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে টেবিলটা রয়েছে সেখানে 5 ধরনের পার্টস অফ স্পিচ আছে। এই 5 ধরনের পার্টস অফ স্পিচের ব্যবহার আমরা এখানে করেছি। যেমন এখানে আমরা প্রথমটায় অ্যাডজেক্টিভ বসিয়েছি, দ্বিতীয়টা লাভড বসিয়েছি, দ্বিতীয়টায় ভার্ব হিসেবে ভার্ব বসিয়েছি, তৃতীয়টায় আমরা ভার্ব ব্যবহার করেছি, চতুর্থটায় আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি এবং পঞ্চমটায় আমরা নাউন বসিয়েছি। তাহলে দেখা গেল যে এখানে আমরা যে পার্টস অফ স্পিচের অধিকাংশ আমার বক্সের সাথে মিলে যাচ্ছে। সুতরাং এই বক্সটা ফলো করা শিক্ষার্থীর জন্য একান্তই গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় প্যাসেজে চলে যাচ্ছি। মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার আর পোর, অধিকাংশ কৃষক আমাদের। তাহলে একটু অনুমান করলে শিক্ষার্থীরা বুঝতে পারবে এখানে অধিকাংশ কৃষক আমাদের দেশের। দেশটা কি? দেশটা হচ্ছে নাউন। এটাকে ইংরেজিতে আমরা ব্যবহার করলে আমরা লিখব কান্ট্রি। মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর পোর, আমাদের দেশের অধিকাংশ কৃষক গরিব। দে ডু নট, এবার এখানে একটি নেগেটিভ সাইন দেওয়া আছে, ভার্বের নেগেটিভ সাইন ডু নট কিংবা ডাজেন্ট বা ডাজ নট, এদের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো সেই হিসাবে আমরা এখানে একটি ভার্ব ব্যবহার করব, দে ডু নট। চিন্তা করলে এটা পারা যায় যে তারা দে ডু নট হাউ টু রিড অ্যান্ড রাইট। তাহলে দে ডু নট, তারা জানে না। আমরা বুঝতে পারছি যে এখানে জানে না এই শব্দটাকে ব্যবহার করলে এটা অর্থপূর্ণ হয়। দে ডু নট নো, তারা জানে না হাউ টু রিড অ্যান্ড, যেহেতু রিড আছে তাহলে বুঝতেই পারলাম এরপরে রাইট অটোমেটিকলি মিলে যায়, পড়া এর সাথে কি লেখা। তো সেই হিসাবে হাউ টু রিড অ্যান্ড রাইট। এরপরে দে হ্যাভ নো ড্যাশ অফ দেয়ার ওন, দে হ্যাভ নো তাদের নাই, অফ দেয়ার ওন নিজেদের, তাদের নিজেদের কি নেই। এখানে আবারও একটি ভাবতে হবে যে আমার এখানে কি ধরনের পার্টস অফ স্পিচ আমাকে ব্যবহার করতে হবে। এখানে আমাকে আরেকটি নাউন ব্যবহার করতে হবে, যে নাউনটা হবে দে হ্যাভ নো ল্যান্ড, দে হ্যাভ নো ল্যান্ড অফ দেয়ার ওন, দে ওয়ার্ক ড্যাশ মর্নিং টিল ইভিনিং, তারা কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার প্যাসেজের এই সেন্টেন্সটি এই ধরনের ইঙ্গিত দিচ্ছে যে এটি অর্থপূর্ণ করতে হলে এখানে একটি প্রিপোজিশন বসাতে হবে। আর সেই প্রিপোজিশনটা কি হতে পারে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হইতে বা থেকে বোঝানোর জন্য যে প্রিপোজিশনটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ফরম। সুতরাং আমরা এখানে বসাবো ফরম। এবার আমরা এই প্যাসেজটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমাদের এই প্যাসেজটি একটি সম্পূর্ণ অর্থবোধক একটি প্যাসেজ। এই প্যাসেজে রূপান্তরিত হয়েছে। মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর পুয়ার, দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, দে হ্যাভ নো ল্যান্ড অফ দেয়ার ওন, দে ওয়ার্ক ফ্রম মর্নিং টিল ইভিনিং। এখানেও আমরা এই বক্সের যে ডিরেকশন রয়েছে অর্থাৎ 5টি পার্টস অফ স্পিচ রয়েছে, সেই 5টি পার্টস অফ স্পিচের আলোকে আমি ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করেছি। এ নাম্বারে আমি কান্ট্রি বসিয়েছি, এটি মূলত একটি নাউন। দ্বিতীয়বার আমি বসিয়েছি এখানে নো ভার্ব, এটি একটি ভার্ব। আর সি নাম্বারে বসিয়েছি আমি রাইট, এটিও ভার্ব। ডি নাম্বার আমি বসিয়েছি ল্যান্ড, এটি নাউন। এবং ই নাম্বার বসিয়েছি ফরম, এটি প্রিপোজিশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের জন্য আমাকে 5টি পার্টস অফ স্পিচের প্রয়োগ করতে হবে। ইন কেস কিছু কিছু ক্ষেত্রে কনজাংশন ব্যবহার হতে পারে, সেটা রেয়ারলি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই 5টি পার্টস অফ স্পিচ ব্যবহার হয়ে থাকে। এই 5টির মধ্য থেকে আবার সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে প্রথম 4টি, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে এই 5টি পার্টস অফ স্পিচের আলোকে তোমাকে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস সেটা 2 ধরনের হতে পারে, একটি উইথ ক্লু আর একটি উইদাউট ক্লু। উইথ ক্লুটা বক্সের ভিতরে সোর্সগুলো দেওয়া থাকে, অর্থাৎ ওয়ার্ডগুলো দেওয়া থাকে। আর উইদাউট ক্লুতে কোনো সোর্স দেওয়া থাকে না।
এটি শিক্ষার্থীর সম্পূর্ণ কম্প্রিহেনশন বেজ এর আলোকে কমপ্লিট করতে হয় প্যাসেজটাকে। তো সেই হিসাবে আমি বলবো তোমাদের যে তোমরা বাড়িতে বেশি বেশি এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আমার এই ডিরেকশনের আলোকে তোমরা প্র্যাকটিস করবে। ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ উইল বি এবল টু fill up the gaps. So dear student, in this way end my lesson today. Stay healthy, may Allah increase your knowledge. Assalamu alaikum wa rahmatullah.